অভাব আছে সেখানে পূর্ণ বন্টন। মানে আমাদের যে লিমিটেড রিসোর্স এবং আনলিমিটেড ওয়ান্ট, এই দুটোর মধ্যে সমন্বয় সাধন করাটা কি ইকোনমিক্স। তুমি এটাকে ব্যাখ্যা করো, ঠিক আছে, তোমাকে ব্যাখ্যা করতে হতে পারে। তার মানে এখানে প্রথম প্রশ্নের মধ্যে ইকোনমিক্স এর ডেফিনিশন বা কনসেপ্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা একটা মানে এটা বিস্তারিত বিস্তারিত তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে ইকোনমিক্স কি, এই দুটো তিনটে কনসেপ্টে আমাকে ব্যাখ্যা করো। এটা তোমাকে কি করতে হবে, এটাকে ব্যাখ্যা করতে কারো অসুবিধা আছে, বুঝতে অসুবিধা আছে? স্যার একটা কোশ্চেন আসছিল, সেটা হলো প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড আরেকটা কিছু সাপ্লাই মনে হয়, মানে এটাই হলো ইকোনমিক্স। এটা কি এগ্রি করো, তুমি এগ্রি করো নাকি না? এটা কি আমি নট এগ্রি দিব? না, আমি যে প্রশ্নটা দিয়েছি সেখানে কোনো কিছু দিই না। আমি যেটা বললাম যে আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের অনেকগুলো কি আছে, অনেক অনেক অভাব। ওই অভাবকে পূরণ করার জন্য আমার সম্পদ সীমিত। এখন এই সম্পদ সীমিত হওয়াতে এখন আমাকে কি করতে হয়, সম্পদকে এমন জায়গায় ইনভেস্ট করতে হয় যেটাতে আমার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আছে বা যেটা আমার জন্য খুব প্রয়োজন। এইখান থেকে ইকোনমিক্স সৃষ্টি হয়েছে। তুমি কি এটার সাথে এগ্রি করো কিনা, এগ্রি করলে কিভাবে এগ্রি করতেছো, এরকম একটা থাকতে পারে। ওকে, বুঝছো স্যার? এখন এই প্রশ্নটা আনসার তো করতে পারবা, আনসার করতে কোনো অসুবিধা আছে কিনা? না। ওকে, এরপরে তোমার এই যে এগুলো একটু হালকা ধারণা নিবে, ব্রাঞ্চ অফ ইকোনমিক্স ক্লাসে তো পড়ানো জাস্ট একটু জাস্ট চোখ বলে যাবে এগুলোতে। এই কনসেপ্টটা অত বেশি জরুরি না, এই কনসেপ্ট গুলো সেকেন্ড চ্যাপ্টারের জন্য রেখে দিবা। ফার্স্ট চ্যাপ্টারে এগুলো পড়ার দরকার নেই, তিনটা স্লাইড ফার্স্ট চ্যাপ্টারের জন্য পড়ার দরকার নেই। থ্রি মেথড হাইপোথিসিসটা দেখবা ভালো করে, ইকোনমিক সিস্টেমটা দেখবা ভালো করে, আর ইকোনমিক গোলটা মোস্ট ইম্পর্টেন্ট, বলতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ইকোনমিক্স এর 5টা গোল আছে, এই গোলটা কি বুঝায় জাস্ট এটা লিখলে হবে, অনেক বেশি ডিটেইলসে কিছু লিখতে হবে না, আর বেশি শর্টকাটে কিছু লিখতে হবে না, জাস্ট লিখতে হবে যে গোল দ্বারা তুমি কি বুঝতেছো। প্রথম দুটো হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্স গোল, পরের তিনটা ম্যাক্রো ইকোনমিক্স গোল। ওকে, ঠিক আছে। এবার আসো অপরচুনিটি কস্ট আর প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, দুটো কনসেপ্ট ইম্পর্টেন্ট। দুটো কনসেপ্ট কি বোঝাচ্ছে এই বিষয়টা ভালো করে বুঝে পরীক্ষার হলে যেতে হবে, যে দুটো কনসেপ্ট আমরা কি বুঝতেছি এটা বুঝে পরীক্ষার হলে যেতে হবে। এরপর আসো আমাদের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে যে এই চ্যাপ্টার হচ্ছে যে ইকোনমি অ্যাক্টিভিটি। এখানে একটা প্রশ্ন এরকম থাকতে পারে, ইকোনমিতে দুটো এজেন্ট আছে, একটা হচ্ছে ফার্ম, একটা হচ্ছে হাউস হোল্ড। এই দুটো যখন ইকোনমিতে একে অন্যের সাথে কোনো কিছু আদান প্রদান করে তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো ঘটে। এই বিষয়টা তুমি ব্যাখ্যা করো। যেটা আমাদের হচ্ছে যে আমরা একটা সিটি নিয়েছিলাম এক সেকশনে, ওই সেকশনের একটা প্রশ্ন ছিল, ওরকম একটা প্রশ্ন থাকতে পারে, তখন ওই প্রশ্নটাকে উত্তর করার সময় এই গ্রাফটা একে এক্সপ্লেন করতে হবে যে কিভাবে ফার্ম এবং হাউস হোল্ড একে অন্য থেকে কোনো কিছু আদান প্রদান করলে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি ঘটায়। ঠিক আছে, তো কনসেপ্ট হলো এই এই তিন চারটা কনসেপ্ট আছে। এখন তোমরা আমাকে বলো যে এই কনসেপ্টে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। না স্যার। কোন একটা টপিক জানি আমি বুঝতেছি না বা আমাদের আলোচনা করা হয় না, এরকম কোনো কিছু আছে? না স্যার। ওকে, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লোজ করতেছি। এখনো যদি কারো কোনো টপিকে যদি বুঝতে অসুবিধা হয় স্যার কাইন্ডলি একটু আরেকবার রিপিট করবেন স্যার, নেটওয়ার্ক ইস্যুর জন্য বুঝি নাই। আমি কোথা থেকে রিপিট করতে হবে আমাকে বলো, মানে কি কি পড়া লাগবে ওইটা? কি কি পড়া লাগবে আমি আবার বলে দিচ্ছি। ওকে স্যার। আমি যেটা বললাম প্রথমে যে ইকোনমিক্স জিনিসটা বলতে কি বোঝায় অ্যাজ এ ইকোনমিক্স, ওটা বোঝার জন্য আমরা কয়েকটা কনসেপ্ট ক্লাসে পড়ছি। ফর এক্সাম্পল আনলিমিটেড ওয়ান্ট, লিমিটেড রিসোর্স। এখন এই দুটোকে সমন্বয় করে আমাদের কি হয়, ইকোনমিক্স ডিসিশন গুলো আমরা নিই। তো এখন প্রশ্ন হতে পারে যে এই দুটোর সমন্বয় যখন করে তখন আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বা ইকোনমিক জিনিসটা হয়, তুমি একমত কিনা, বা তুমি এই স্ট্যাটাসটা তুমি বা এই স্টেটমেন্টটা তুমি এক্সপ্লেন করো, তুমি তোমার বুঝ মতো এক্সপ্লেন করে ইকোনমিক্সটাকে ডিফাইন করবে যে এই দুটো প্রবলেমের কারণে এটা ঘটে, এটা ঘটলে যে জিনিসটা সেটা ইকোনমিক্স। ওকে, জি স্যার।
আচ্ছা, আমি যদি আরো প্রিসাইসলি তোমাদেরকে বুঝিতে চাই, যদি তোমরা যদি না বুঝো, তাহলে প্রশ্নটা বা যে কোনো একটা স্যাম্পল হাইপোথেটিক্যাল প্রশ্ন এরকম হইতে পারে যে ধরো যে আমাদের রিসোর্স, অল্প রিসোর্স আছে, আনলিমিটেড ওয়ান্টস আছে। এই দুটো বিষয়টা হচ্ছে আমাদের ইকোনমিক্স বিষয়টা মানে হওয়ার, সৃষ্টি হওয়ার পিছনে মূল বেসিক, মানে মূল কারণ, যে ইকোনমিক্স বিষয়টা উদ্ভাবন হওয়ার মূল কারণ হচ্ছে যে আনলিমিটেড ওয়ান্ট আর লিমিটেড রিসোর্স, এই দুটো জিনিস তুমি ব্যাখ্যা করো, ঠিক আছে? আর হয়তো এটার সাথে যুক্ত করে দেওয়া হতে পারে ডিফাইন ইকোনমিক্স, বা ইকোনমিক্স বলতে কি বোঝো, হোয়াট ইজ ইকোনমিক্স। ওকে, তাহলে ফার্স্ট 3-4টা স্লাইডে যাবে এটা। এরপরে ব্রাঞ্চ অফ ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স বলতে কি বোঝো এটা একটু ভালো করে দেখবা। তারপর এখানে যে কনসেপ্ট গুলো আছে এগুলো স্কিপ করতে পারবা। এখন আসো ফ্রি মার্কেট হাইপোথিসিস। ফ্রি মার্কেট হাইপোথিসিসটা ভালো, আমরা যেহেতু অনেক ডিটেলসে পড়ছি, ভালোভাবে একটু বুঝার চেষ্টা করবা কি বুঝাচ্ছে, কখন ফ্রি মার্কেট হয়, কখন ফ্রি মার্কেট হয় না, ফ্রি মার্কেট হলে কি সুবিধা, না হলে কি অসুবিধা, এগুলো আমরা ক্লাসে ডিটেলসে পড়ছি। জাস্ট স্লাইডগুলো দেখলে তোমরা মনে করতে পারবা, ঠিক আছে? এরপরে কনসেপ্ট যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে ইকোনমিক সিস্টেম, আর ইকোনমিক্স এর যে 5টা গোল আছে সেই গোলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবে। প্রথম দুটো হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্স গোল, পরের 3টা ম্যাক্রো ইকোনমিক্স গোল, ভালোভাবে বুঝার চেষ্টা করবা। অনেক ডিটেলসে কিছু লিখতে হবে না, জাস্ট ওই গোলটা কি বোঝাচ্ছে এটা বুঝাতে পারলে হয়েছে, যদি আসে পরীক্ষায়। ওকে, এরপরে হচ্ছে যে অপরচুনিটি কস্ট, তারপর হচ্ছে বেসিক প্রবলেম অফ ইকোনমিক্স, এগুলো ভালো করে দেখবা। অপরচুনিটি কস্ট, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিস অফ ইকোনমিক্স, এই 3টা কনসেপ্ট দেখবা, ঠিক আছে? এই স্লাইড মানে হচ্ছে যে তোমরা স্লাইড দেখলে বুঝবো না, তোমরা একটু যে শীটে আমি যে একটা পিডিএফ দিচ্ছি ওই পিডিএফ থেকে পড়লে বুঝতে পারবে এই 3টা কোশ্চেন দ্বারা কি হয়, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এখানে আর কোনো প্রশ্ন আছে চ্যাপ্টারে কোনো যে আমি কোনো একটা কনসেপ্ট বুঝি নাই বা এটা কারণে ডিসকাস করলে বেটার হয়, এরকম কোনো কিছু? না স্যার। ওকে, তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারের দিকে যাই। আসসালামু আলাইকুম স্যার, অনেকে অ্যাডমিট হতে পারতেছে না স্যার, অ্যাডমিটে। ওকে, থ্যাংক ইউ। এবার আসো সেকেন্ড চ্যাপ্টারের যে বিষয়টা, আমি তোমাদের একদম সংক্ষেপ করে দিই। যে বিষয়টা তোমরা দেখবে সেটা হচ্ছে ডিমান্ড, হোয়াট ইজ ডিমান্ড, এটা দেখবে ভালো করে। তারপর হচ্ছে ডিমান্ড ফাংশন, এরপর ডিমান্ড ইকুয়েশন। তোমাকে যদি কোনো একটা ডিমান্ড ইকুয়েশন দেওয়া থাকে, ওই ডিমান্ড ইকুয়েশন থেকে তুমি ডিমান্ড স্কেডিউল যেটা আছে একটা ইকুয়েশন, যদি ডিমান্ড ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে ডিমান্ড স্কেডিউল বের করতে হবে, ডিমান্ড কার্ভ আঁকতে হবে, এবং ডিমান্ড লটা ব্যাখ্যা করতে হবে। এই বিষয়টা শিখতে হবে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে। এটা গেল ডিমান্ডের জন্য। এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে সেম, সাপ্লাই কি বলে, সাপ্লাই ফাংশন কি, সাপ্লাই ইকুয়েশন কি, যে কোনো একটা সাপ্লাই ইকুয়েশন থেকে আমরা সাপ্লাই স্কেডিউল বের করতে পারবো কিনা, সাপ্লাই কার্ভ বের করতে পারবো না, সাপ্লাই লটা বলতে পারবো কিনা। আশিক আছে ক্লাসে? ইয়েস স্যার। তোমাদের একটা কোশ্চেন ছিল না সিটিতে? জি স্যার। তো তোমাদের কোশ্চেনটা বুঝতে কোনো অসুবিধা আছে?
কি বুঝেছে? না স্যার। আচ্ছা, তারপরে আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, শর্টকাট একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যেখানে একটা আমরা ডিমান্ড ইকুয়েশন নিলাম। স্যার ডিমান্ড শিডিউলটা কি? আচ্ছা, ডিমান্ড শিডিউল বুঝতে হবে, তোমাকে আগে বুঝতে হবে ডিমান্ড জিনিসটা কি, ডিমান্ডের কনসেপ্টটা কি আমাকে বলো আগে। স্যার অ্যাবিলিটি, না ডিজায়ার টু গেট এ প্রোডাক্ট, অ্যাবিলিটি টু গেট এ প্রোডাক্ট, আর অ্যাবিলিটি ডিজায়ার টু স্পেন্ড টু গেট দ্য প্রোডাক্ট। হুম যদি আমি যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য তার এবিলিটি থাকে, তার ইচ্ছা থাকে এবং ওই প্রোডাক্টে সে টাকাটা খরচ করতে চায়, তখন ওই বিষয়টা হয়তো আমরা বলি ডিমান্ড। তো ডিমান্ড ক্ষেত্রে আমরা যখন পড়ছিলাম, আমরা একটা জিনিস পড়ছিলাম যে ডিমান্ড, যদি কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ে ডিমান্ড কমে, দাম কমলে ডিমান্ড বাড়ে, তাই তো? এখন তো আমি এই বিষয়টাতে আমি ওয়ার্ডে বললাম, এখন আমি যদি এই বিষয়টাকে যদি আমি টেবুলার ফর্মে যদি আমি শো করি, তাহলে আমরা যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমরা ডিমান্ড স্কেজুল বানাচ্ছি। যদি আমরা গ্রাফে শো করি তাহলে আমরা বলবো ডিমান্ড কার্ভ আঁকতেছি, ঠিক আছে? এটা হচ্ছে যে ডিমান্ড স্কেজুল, ডিমান্ড কার্ভ। দেখো এখানে আমরা কি বলছি, যদি কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ে ডিমান্ড কমবে, দাম কমলে ডিমান্ড বাড়বে। কোনো একটা প্রোডাক্টের দাম 8 টাকা, প্রোডাক্টের চাহিদা 5 ইউনিট, প্রোডাক্টের দাম কমলো 6 টাকা, প্রোডাক্টের চাহিদা 10 ইউনিট, প্রোডাক্টের দাম 4 টাকা, প্রোডাক্টের চাহিদা 15 ইউনিট। তার মানে আমরা কি বুঝলাম, যদি কোনো একটা প্রোডাক্টের দাম কমতে থাকে তার ডিমান্ডের চাহিদা, ডিমান্ডের কোয়ান্টিটিটা বাড়তে থাকে, রাইট? তো আমরা যে বিষয়টা পড়লাম ওই বিষয়টাকে টেবুলার ফর্মে দেখানোটা হচ্ছে ডিমান্ড স্কেজুল। ওকে, ইয়েস। এখন আমরা এই যে ভ্যালু, প্রাইসের একটা ভ্যালু আছে, কোয়ান্টিটির একটা ভ্যালু আছে, এটা যদি আমরা কার্ভ আকারে দেখাই, এখানে যদি ড্র করি তখন আমরা একটা লাইন পাবো। এই লাইনটাকে বলবো ডিমান্ড লাইন, বা এই পুরো কার্ভটাকে বলবো ডিমান্ড কার্ভ। আমরা ক্লাসে 6 মিনিটে কি আঁকতে হয়? ইয়েস। ওকে, এখন আমরা আমাদের ডিমান্ড লটা এই যে, এখন এই যে এই আমরা ডিমান্ড স্কেজুল, ডিমান্ড কার্ভ, এখান থেকে আমরা ডিমান্ড লটা কি বলতে পারবো? জি স্যার। আচ্ছা, ডিমান্ড ল বলতে পারবো। ডিমান্ড ল হচ্ছে আমরা যে কথাটা আগেই বললাম, ডিমান্ড যদি কোনো একটা কমোডিটির দাম বাড়ে তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমবে, আর দাম কমলে কোয়ান্টিটি অফ ডিমান্ড বাড়বে। কিন্তু এখানে শুরুতে একটা কথা আছে, অল আদার থিং রিমেন কনস্ট্যান্ট। আচ্ছা, আমাদের যে পেট্রোল পাম্প আছে বা আমাদের যে জ্বালানি আছে, এটা ডিমান্ড কি বাড়ছে? জি স্যার। ডিমান্ড কি ধরো হুট করে ধরো ডিমান্ড তা মানে মানুষ যে পরিমাণ কিন্তু সে পরিমাণে কিনবে, এখন কি অতিরিক্ত কিনতেছে? এমনটা কি হচ্ছে? না স্যার। না স্যার। কিন্তু তার দামটা বেড়ে গেলে কেন? পর্যাপ্ত সাপ্লাই নাই স্যার, পর্যাপ্ত সাপ্লাই নেই। সাপ্লাই। আচ্ছা, এখন এখানে দেখো দামটা বাড়ছে, এখন ডিমান্ড কি কমে গেছে বাংলাদেশে? যারা ডিমান্ড কি কমে গেছে? না স্যার। কমে নাই। এখন ধরো এই সিচুয়েশনে আমাদের এই অংশটা কি কাজ আর ভ্যালিড মনে হয় তোমার কাছে? স্যার বাট যদি এখানে কোনো তো একটা এই আদার ফ্যাক্টর কনস্ট্যান্ট ছিল না সেজন্য। হ্যাঁ, আর এই তোমার অন্যান্য ফ্যাক্টর যে মানে জিওপলিটিক্যাল ফ্যাক্টর যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে ডিমান্ড লটা কাজ করবে না। এই জন্য ডিমান্ড লকে ভ্যালিড হওয়ার জন্য এখানে এই কথাটা লিখতে হবে, অল আদার থিং রিমেন কনস্ট্যান্ট। যদি কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমবে, যদি কোনো একটা প্রোডাক্টের দাম কমে কোয়ান্টিটি অফ ডিমান্ড বাড়বে। বুঝে গেছে? ইয়েস স্যার। এখন তুমি একটা ইকুয়েশন করলে, ইকুয়েশন করে তুমি একটা ইকুয়েশন থেকে একটা টেবল বানালে, টেবল বানানোর পরে একটা গ্রাফ ড্র করলে। এখন এই গ্রাফ থেকে তুমি যদি আমি বলি যে তুমি ডিমান্ড লটাকে এক্সপ্লেইন করতে পারবে কি পারবে না? পারবো স্যার। সবাই? জি স্যার। ওকে, গুড। সাপ্লাইয়ের ক্ষেত্রে সেম, সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের সেম এই কনসেপ্ট গুলোই থাকবে, যে হোয়াট ইজ সাপ্লাই,
সাপ্লাই ফাংশন, সাপ্লাই ইকুয়েশন। তোমার একটা সাপ্লাই ইকুয়েশন দেওয়া থাকতে পারে ওখানে, এবং কিছু নির্দিষ্ট প্রাইস বলে দেওয়া থাকতে পারে। প্রাইস ধরো 4, 5, 6, তাহলে তোমার সাপ্লাইয়ের পরিমাণগুলো বের করো। ধরো আমরা এটা ডিমান্ডের জন্য বের করতেছি। ডিমান্ড স্কেজুল বানাতে হলে কি জিনিস, কয়টা জিনিস লাগবে? দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, তাই তো? Yes. এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি প্রাইস যখন 4 টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড কত? 80, 80। এবার যখন 5 টাকা তখন 75, 5 টাকা তাহলে 75। ওকে, যদি 6 টাকা হয় 60, yes, 70. 70। এখন তুমি আমাকে বলো তো, আমরা যে ডিমান্ডের কনসেপ্ট কি পড়ছি, যদি কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে, এখানে কি সেটা পাইছি আমরা? Yes, sir. জি স্যার। পাইছি। এখন এটাকে আমরা প্লট করতে পারবো, গ্রাফে প্লট করতে পারবো। Yes. প্লট করার জন্য কি লাগবে আমাদের? জাস্ট আমাদের প্লট করার সময় দুটো ভেরিয়েবল, আমরা এক পাশে প্রাইস রেখে এক পাশে কোয়ান্টিটি রাখি। তো আমরা যদি ধরে যে প্রাইস যখন 4 টাকা তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড তাহলে আমাদের কত ছিল? 80। তারপর আমাদের যখন প্রাইস যখন তোমার বেড়ে 5 টাকা তখন কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 75। এইভাবে তোমার বিষয়গুলো আসবে। সাপ্লাইয়ের ক্ষেত্রে সেম, যদি আমরা একটা সাপ্লাই ইকুয়েশন নিই, সাপ্লাই ইকুয়েশন এখানে আছে, ধরো আমার এখানে একটা সাপ্লাই ইকুয়েশন নিলাম এখান থেকে। হ্যাঁ, এখন আমরা যদি বলি এখান থেকে যে বিভিন্ন প্রাইস দিয়ে দিলাম আমরা, আমরা সাপ্লাই স্কেডিউল বানাবো, শিডিউল বানাবো, তাহলে আমাকে কি করতে হবে? দুটো জিনিস লাগবে আমাদের, একটা হচ্ছে আমাদের পি লাগবে আর কোয়ান্টিটি অফ সাপ্লাই লাগবে, তাই তো? এবার আমাকে বলো এই ইকুয়েশনে যদি আমরা প্রাইস যখন 4 টাকা, আমরা যদি আমরা ধরো এটা প্লাসই থাকবে, প্রাইস যখন আমরা 4 টাকা দিলাম তখন আমাদের কোয়ান্টিটি অফ সাপ্লাই কত? 30. 30, তাই না? 5 টাকা হলে যদি 5 টাকা হয় তখন কত? 36. 36। আর যদি 6 টাকা হয় 42, 42। তার মানে আমরা কি বলছি সাপ্লাইয়ের কনসেপ্টে, যদি কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি অফ সাপ্লাইও বাড়ে, তাই না? Yes, sir. এখন দেখো তো এখানে এটা ঘটছে কিনা। Yes, sir. ওকে, এখন তুমি এখান থেকে সাপ্লাই শিডিউল তোমরা বানাই ফেলছি, এখন এটাতে গ্রাফ বানাতে পারবা? Yes, sir. ওখান থেকে গ্রাফ থেকে তুমি লটা বলতে পারবা যে লটা কিভাবে কাজ করে? Yes, sir. ওকে, আমাদের প্রথম অংশ থেকে এতটুকু বিষয় আসবে, মানে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট থেকে। হ্যাঁ, আর হয়তো তোমাকে বলতে পারে যে আমার ইকুইলিব্রিয়াম ভ্যালু বের করো। এখন একটা জিনিস দেখো, ইকুইলিব্রিয়াম ভ্যালু আমরা কোথায় পাবো? যেখানে আমাদের সাপ্লাই এবং ডিমান্ড সমান। তো ইকুইলিব্রিয়াম ভ্যালু বের করতে হলে তোমাকে এই অংশটা দিয়ে পরীক্ষায় এই অংশটা দিয়ে দিবে। এই তার মানে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি। এখন আমরা কোন পজিশনে গিয়ে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি পাবো? যেখানে সাপ্লাই এবং ডিমান্ড সমান। তাহলে আমরা এটা সমান ধরতে হবে, প্রথমে আমাদের এটা সমান ধরে আমরা প্রাইসটা বের করে ফেলতে পারবো। কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের শর্ত। কারণ এটা না হলে আমাদের ইকুইলিব্রিয়াম হবে না। তো ইকুইলিব্রিয়াম ওই কোয়ান্টিটি ধরলে মানগুলো বসালে আমরা কি পেয়ে যাব? ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেয়ে যাব। আমরা ক্লাসে এরকম একটা করছিলাম না, Yes, মনে sir. আছে? সো এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের হচ্ছে যে কনসেপ্ট। এখান থেকে বাদ দেওয়ার কিছু না, আর এখানে হার্ড অনেক কঠিন কিছু না, এগুলো আমরা করছি কয়েকবার ক্লাসে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে পি এর ভ্যালু যদি দশমিকে চলে আসে বা কোয়ান্টিটি দশমিকে চলে আসলে ওটা কিভাবে লিখবো? ওই অতটুকু রাখলে হবে, সমস্যা নেই। ওখানে জাস্ট ভ্যালুটা বের করতে হবে, তোমাকে কমেন্টও করতে পারো না, কিছু করতে পারো না, যা আসবে তাই বের করে বসিয়ে দিবা। আচ্ছা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্টের উপর কোনো কোশ্চেন আছে কিনা কারো? না স্যার। ওকে, স্যার এবার আসো হ্যাঁ স্যার বলো। ইকুইলিব্রিয়ামের গ্রাফ আঁকার নিয়মটা স্যার একটু বলে দিলে ভালো হতো।
ইকুইলিব্রিয়ামের গ্রাফ আঁকার নিয়ম বলতে, ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? আমাদের সাপ্লাই এবং ডিমান্ডটা সমান। তাহলে আমরা আমরা হাইপোথেটিক্যালি আমাদের ডিমান্ড গ্রাফটা কেমন? ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ড। দেখো এখানে ডিমান্ড গ্রাফটা ডাউনওয়ার্ড দেখা যাচ্ছে, ইয়েস স্যার। দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড। আর হাইপোথেটিক্যালি যদি ধরি আমরা সাপ্লাই গ্রাফটা কেমন হবে? আপওয়ার্ডস স্যার। আপওয়ার্ড। এখানে দেখো আপওয়ার্ড। এখন আমরা বলছি কি, যদি কোনো একটা ইকোনমিক সিচুয়েশন ইকুইলিব্রিয়ামে হতে হয় তাহলে ভেরিয়েবল দুটো সমান হতে হবে। এখন গ্রাফ থেকে আমরা দুটো গ্রাফ কখন সমান হয়? স্যার যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে। যে বিন্দুতে একে অন্যকে ছেদ করে। এখানে তো কোন বিন্দুতে একে অন্যকে ছেদ করছে, এখানে নাকি এখানে? মাঝখানে। এখানে। এখানে যেহেতু ছেদ করে তার মানে এই পজিশনের মধ্যে ইকুইলিব্রিয়াম আছে। এখন এবার দেখো আমাদের আমাদের এই অ্যাক্সিসে প্রাইস আছে, এই অ্যাক্সিসে কোয়ান্টিটি আছে। সো আমরা যদি এই দিক থেকে নিচের দিকে আসি তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পাবো, এদিকে আসলে ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো। বুঝা গেছে? ইয়েস স্যার। ইকুইলিব্রিয়াম জিনিসটা বুঝতে তোমাকে আগে বুঝতে হবে যে আমার ডিমান্ড গ্রাফটা কোন দিকে যায়, সাপ্লাই গ্রাফটা কোন দিকে যায়। এরপরে বুঝতে হবে যে এই দুটো সমান কোথায় হয়। ওখান থেকে সমান হয়ে গেলে যে পজিশন সমান হবে সেখান থেকে যে পাশে যে ভেরিয়েবল আছে ওই দিকে যদি তুমি টানো তাহলে ওই ভেরিয়েবলের ইকুইলিব্রিয়াম ভ্যালু পাবা। বুঝা গেছে? যে প্রশ্ন করছো জি স্যার। ওকে, আমরা মুভ অন করি তাহলে সেকেন্ড ইয়েতে। আর আর আমি তোমাদেরকে এখন যেভাবে বললাম, যদি কোশ্চেন আমারটা অ্যাকসেপ্ট করে তাহলে এরকম একটা কোশ্চেন থাকতে পারে। কথা বুঝতে পারছি? ইয়েস এখন আমি যেভাবে তোমাদের বললাম এভাবে। ওকে, এরপর আমরা পড়ছি কি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি আমরা বলতেছিলাম যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে চেঞ্জ যেটা মেজার করে, ঠিক আছে? যে আমাদের ইকোনমিতে অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, দুটো ভ্যারিয়েবল যখন চেঞ্জ হয় একটা কারণ অন্যটা যদি চেঞ্জ হয়, ওই চেঞ্জের মেজারমেন্টকে আমরা বলছিলাম ইলাস্টিসিটি। আমরা তিন ধরনের ইলাস্টিসিটি পড়ছি, একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি, হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। এখন ইলাস্টিসিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম গুডস এর ডেফিনিশন আমরা পড়ছিলাম, তাই না? কোন গুডটা কেমন এটা ইলাস্টিসিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা আলোচনা করছিলাম ক্লাসে। ওকে, এই বিষয়গুলো একটু দেখবে, ভালো করে দেখবা। ইলাস্টিসিটির ভ্যালু কি হলে কোন গুডস হয়, কিরকম হয়, একটু ভালো করে দেখবা। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করতে পারি, ক্রস ইলাস্টিসিটির মধ্যে, ক্রস ইলাস্টিসিটি মানে হচ্ছে যে একটা পণ্যের প্রাইসে বাড়ার কারণে অন্য একটা পণ্যের ডিমান্ডে কোনো চেঞ্জ আসতেছে কিনা। এখন আমার যদি পেট্রোল পাম্পের দাম বেড়ে যায় তাহলে পেট্রোল পাম্পের দাম বেড়ে গেলে মোটরসাইকেল চালানোটা কস্টলি হয়ে যাবে। এই কারণে মোটরসাইকেলের সেল বাড়বে না কমবে? কমবে। কমবে। এখন ধরো পেট্রোল পাম্পের দাম বাড়ার কারণে মোটরসাইকেলের সেল কমে গেল, এটা কোন ধরনের ইলাস্টিসিটি? এটা ক্রস। এটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি, ঠিক আছে? এটাকে বলি আমরা কি? ক্রস প্রাইস ইলাস্টিসিটি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবো, আমরা বলছিলাম যে ইলাস্টিসিটির ভ্যালুটা ইম্পর্টেন্ট। ইলাস্টিসিটির ভ্যালুটা ইম্পর্টেন্ট। ইলাস্টিসিটির যদি ভ্যালু পজিটিভ হয়, তাহলে আমরা এটাকে বলি সাবস্টিটিউট গুডস, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, একটাকে দিয়ে আরেকটা বদলাতে পারবো। আর যদি প্রাইসটা নেগেটিভ হয় তাহলে কমপ্লিমেন্টারি গুড, তার মানে একটাকে দ্বারা আরেকটা বদলাতে পারবো না, দুটোটাই আমাদের লাগবে, দুটোটাই প্রয়োজন। যেমন যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে আমি কফিতে শিফট করতে পারবো, কফির দাম বেড়ে গেলে আমি চায়ে শিফট করতে পারবো, এটা একটা অন্যটা সাবস্টিটিউট। কার এবং পেট্রোল, একটার দাম বেড়ে গেলে কেন অন্যটার মধ্যে আমরা শিফট করবো? না স্যার। করবো না, এটা দুটোটা রিলেটেড গুডস, ঠিক আছে? এখন দেখো একটা ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে -0.5, তার মানে আমরা এখানে কি বলছি, যখন ইলাস্টিসিটির মান 0 নেগেটিভ আসবে তখন আমরা সেটা গুডসটা কি? কমপ্লিমেন্টারি গুডস। তাহলে এটা কি গুডস? কমপ্লিমেন্টারি গুড। দুটো গুড একটা অন্যের সাথে রিলেটেড। ওকে, একটু মিনিট দাঁড়াও, আমি ফোনটা চার্জে দিই।
আচ্ছা, তাহলে এই আমাদের তিনটা ইলাস্টিসিটির যে কনসেপ্ট, এই কনসেপ্ট একটু ভালো করে দেখবা। এরপর আসছে ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি, এই দুটো কনসেপ্ট ভালো করে দেখবা। এটা পড়ানোর কিছু নয়, ক্লাসে আমি বলছি এগুলো, ঠিক আছে? ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স, এটা প্রয়োজন নেই, পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট কনসেপ্ট একটু হালকা আইডিয়া নিয়ে যাবা, যদি কোনো কোশ্চেন করে যদি কোশ্চেনে দিতে দেয় আর কি। এটা বুঝতে পারছি? তাহলে এখান থেকে জাস্ট ক্রস ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি আমার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা ইলাস্টিসিটি একটু ভালো করে দেখে যাবা। আর ইউটিলিটি, ইউটিলিটি বলতে কি বুঝি, মার্জিনাল ইউটিলিটি বলতে কি বুঝি, এই দুটো কনসেপ্ট ভালো করে দেখবে। কোনো কোশ্চেন আছে এখানে? কোনো কনসেপ্ট বুঝি না বা কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা এরকম কেউ আছো? না স্যার। ওকে, তারপর আমরা চ্যাপ্টার 3 তে যাই। চ্যাপ্টার 3 তে কি বলছে? হ্যাঁ, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ডিফাইন মার্জিনাল ইউটিলিটি এন্ড টোটাল ইউটিলিটি, তোমাকে ডিফাইন করতে পারবা? ইনশাআল্লাহ স্যার। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে প্রোডাকশন চ্যাপ্টার থেকে আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে প্রোডাকশনের কনসেপ্টটা বুঝতে হবে, যে প্রোডাকশন বিষয়টা কি বোঝাচ্ছে, প্রোডাকশন বিষয়টা কি। বা এরপর আমরা পড়ছিলাম যে প্রোডাকশনের ফাংশনটা কিভাবে রিড করবো কিভাবে প্রোডাকশনের ফাংশন, ঠিক আছে? এখন তোমার একটা ফাংশন দিয়ে দেওয়া হতে পারে এরকম, তুমি এটাকে বিস্তারিত লিখতে পারবা। যেমন ধরো তোমাকে যদি এই ফাংশনটা দেওয়া হয় প্রাইস প্রোডাকশন, তুমি এটা কিভাবে লিখবা? স্যার প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে বলবো যে এটা বাড়লে রাইস প্রোডাকশন বাড়বে অথবা এটা বাড়লে রাইস প্রোডাকশন কমবে, এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, ওটা তো বলবা, ঠিক আছে, তবে কথা হচ্ছে মানে এই যে প্রোডাকশনটা তুমি করবা কিভাবে প্রথমে, বিষয়টা কি এরকম না যে রাইস প্রোডাকশনে ডিপেন্ড করে ফার্টিলাইজার, সিডস, ল্যান্ড, লেবার, পেস্টিসাইড এন্ড ইরিগেশন, তাই না? জি স্যার। ফর এক্সাম্পল, আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে কোয়ান্টিটি অফ শার্ট, এটা কিসের উপর ডিপেন্ড করে? লেবারের উপর ডিপেন্ড করে, ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি। তোমার কাছে যত বেশি লেবার থাকবে তুমি তত বেশি শার্ট উৎপাদন করতে পারবা, তোমার কাছে যত বেশি টাকা থাকবে তত ভালোভাবে তুমি ম্যাটেরিয়ালস বানাতে পারবা, ভালো ভালো তুমি কি করতে পারবা, মেশিন আনতে পারবা, তুমি তত বেশি শার্ট উৎপাদন করতে পারবা। ম্যাটেরিয়ালস, তোমার কাছে যত ভালো বেশি ম্যাটেরিয়ালস থাকে তত বেশি তুমি শার্ট উৎপাদন করতে পারবা। এনার্জি, তোমার কাছে যত বেশি ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে তুমি ততক্ষণ বেশি তুমি অপারেট করতে পারবে, রাইট? জি স্যার। ওকে, এরপরে আমরা একটা মানে যে ফানি কনসেপ্ট করছিলাম যে সিজিপি এর ফাংশনটা কি, ঠিক আছে? ক্লাসে আমরা অনেকগুলো ফ্যাক্টরস বলছিলাম, তাই না? এবার পরীক্ষার ফাংশন হলো যে স্টুডেন্টের এফোর্ট, পরীক্ষার টেনশন আর স্যারের সাজেশন। স্যারের সাজেশন এখানে কেমন আসলো? স্যারের সাজেশন থেকে পরীক্ষা ভালো করা যায়? স্যার যত বেশি সাজেশন দেবে তত ইজিলি পারবো, যত কম সাজেশন দেবে তত কম পারবো। পড়াতে কম, সাজেশন দিবে থেকে, বুঝতে পারছো? পড়াই তো কম। আচ্ছা আসো, এবার আমরা পড়ছিলাম যে তুমি যখন প্রোডিউসার হিসেবে চিন্তা করবা, তুমি তোমার কি পরিমাণ ধান উৎপাদন হবে তুমি ওটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। তুমি ইনফ্লুয়েন্স করতে পারবে তোমার সিজিপিএ কত, তুমি সেটা ইনফ্লুয়েন্স করতে পারবে না। তুমি ইনফ্লুয়েন্স করতে পারো কিসে? তোমার এদিকে যে ফ্যাক্টর গুলো থাকবে ওগুলোর উপরে, তাই না? যেমন তোমার স্টাডি আওয়ার, তোমার কনসেন্ট্রেশন, তোমার ফোকাস, তারপর তোমার স্যারের সাজেশন, আর তোমার যেটা বললা সেটা এআই বা চ্যাট জিপিটি যা বললো তা, তাই না? এখন দেখো প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এই দিকে তেমন একটা ইনফ্লুয়েন্স করতে পারি না। আমরা ইনফ্লুয়েন্স করতে পারি ফার্টিলাইজার, আমরা ভালো মানের ফার্টিলাইজার কিনতে পারি, ভালো মানের সিড আমদানি করতে পারি, আমি ভালো মানের ল্যান্ড চুজ করতে পারি, ভালো মানের যে মানুষগুলো কৃষিকাজ বুঝে ওরকম এক্সপেরিয়েন্স লেবার নিতে পারি। পেস্টিসাইড, আমি চায়না থেকে জাপান থেকে ভালো মানের পেস্টিসাইড আনতে পারি। ইরিগেশনে যে আমি ভালো ধরনের ভালো সেচ ব্যবস্থা করতে পারি। এখন এই দিকে যত ভালো আমার এফোর্ট হবে তত ভালো আমার কি হবে, এইদিকে রেজাল্ট আসবে, তাই না? জি স্যার।
তো ধরো এখন আমাদের হাইপোথেটিক্যালি আমাদের এখানে এই যে আমরা যে এখানে এফোর্ট দিব, এটার ফলে তিন ধরনের রেজাল্ট আসতে পারে। তিন ধরনের রেজাল্ট আসতে পারে, কি কি? পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, বা আমার সেম কনস্ট্যান্ট একটা রেজাল্ট আসতে পারে। তো আমরা এগুলো কি বলছিলাম, এই কনসেপ্ট গুলোকে আমরা পড়ছিলাম অ্যাজ এ রিটার্ন টু স্কেল হিসাবে, তাই না? যে আমি যে এফোর্ট গুলো দিব ওখানে রিটার্ন কি আসছে, কিভাবে আসতেছে? রিটার্ন কি পজিটিভ ইনক্রিজিং আসতেছে, না রিটার্ন ডিক্রিজিং আসতেছে, নাকি রিটার্ন কনস্ট্যান্ট আসতেছে? তো এখন একটা জিনিস দেখো, খেয়াল করো যে ইনিশিয়ালি আমাদের 10 জন লেবার আছে, 5টা মেশিন আছে আমার, ও এই 10 জন লেবার আমি 5টা মেশিন মিলে আমাকে 100 ইউনিট উৎপাদন দিচ্ছে। এখন আমি ধরো প্রফেশনালি আমি আরো 10 জন লেবার নিলাম, আরো 5টা মেশিন নিলাম, এবার আমার উৎপাদন হয়ে গেছিল 220। পরের 10টা লেবার, পরের 5টা মেশিনে আমাদের উৎপাদন কত বাড়াইছে? 120। ডবলের বেশি। 120, তার মানে আগের তুলনায় বেশি, তার মানে আমার রিটার্নটাকে ইনক্রিজিং রিটার্ন। এবার আসো এখানে সেকেন্ড কনসেপ্টে, আমার ইনিশিয়াল আমার 10টা লেবার আছে, 5টা মেশিন আছে, আমার উৎপাদন হচ্ছে 100 ইউনিট। আমি লেবার বাড়ালাম, 10 জন আরো অতিরিক্ত লেবার নিলাম, 5টা অতিরিক্ত মেশিন নিলাম, আমার টোটাল উৎপাদন হচ্ছে যে 200 ইউনিট। তাহলে আমার পরবর্তী 10 জন এবং পরবর্তী 5টা মেশিনের উৎপাদন কত? 100। 100। আগে 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 কত ছিল? 100 ইকুয়াল ইউনিট। 100 ইকুয়াল কনস্ট্যান্ট একটা রিটার্ন দিচ্ছে আমাকে। এবার আসলে ডিক্রিজিং রিটার্ন। ডিক্রিজিং রিটার্ন বলতে কি, দেখো প্রথমে আমার 10টা ওয়ার্কার ছিল, 5টা মেশিন ছিল, আমার উৎপাদন হচ্ছে যে 100 ইউনিট। এখন দেখো আমি বাড়ালাম, 10 জন আমার অতিরিক্ত লেবার নিলাম, 5টা অতিরিক্ত মেশিন নিলাম, এবার আমার উৎপাদন হচ্ছে 170 ইউনিট। তাহলে আমার প্রথমে 10 জন লেবার এবং 5টা মেশিন নিয়ে কত ছিল? 100 ইউনিট। পরের আবার 10 জন এক্সট্রা লেবার, 5টা এক্সট্রা মেশিনে আমার উৎপাদন হচ্ছে 170 ইউনিট। তার মানে পরের 10 জন আর পরের 5 জন রিটার্ন কত? 70। তার মানে ডিক্রিজিং, তাই না? জি স্যার। সো এই কনসেপ্ট গুলো বুঝে তোমাকে ডিসিশন নিতে হবে। তুমি যদি অ্যাজ এ প্রোডিউসার, তুমি কি প্রথমে যে টাইপের লেবার হায়ার করছো ওরকম লেবার নিবা, নাকি পরে যে টাইপের লেবার হায়ার করছো 10টা ওরকম নিবা? প্রথমে যেটা নিয়েছি ওরকম। তুমি প্রথমে যে ক্যাটাগরির মেশিন নিচ্ছো বা যে দেশ থেকে মেশিনটা আনছো ওইখান থেকে আনবে, নাকি পরে যে দেশ থেকে আনছো ওখান থেকে আনবে? প্রথমে যেখান থেকে আনছি ওখান থেকে। ওখান থেকে ওখানে তোমার রিটার্ন বেশি দিচ্ছে। তো এই রিটার্নকে স্কেল মেজার করতে হয় আমার ইনপুটটা যে ব্যবহার করতেছে, এই ইনপুটের রিটার্নটা কেমন আসতেছে আমার এখানে, এবং আমি ওই ইনপুটটা তখন চেঞ্জ করতে হবে যদি আমার ডিজায়ার রেজাল্ট না দেয়। এটা মানে বর্ডার ইকোনমিক পার্সপেক্টিভ, বুঝতে পারতেছো? Yes, sir. এরপরে দুটো কনসেপ্ট, ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ বলতে কি বুঝি এটা পড়বো, আর ইনডিফারেন্সের প্রপার্টিজ গুলো জাস্ট একটু দেখে যাওয়া ভালো করে। তো এমনিতে স্লাইডটা এটা- দেওয়া যাবে, কারণ ওই Slide দিই নাই? না স্যার আপনার জাস্ট Sir, এই slide গুলো দেন। কোন গ্রুপে দিন স্লাইডটা একটু আমাকে বলো তো। স্যার তো সব গ্রুপে দেওয়া হয়ে গেছিল মনে হয়। স্যার আমাদেরকে ওই শীট টাইপের যেগুলো পিডিএফ ওগুলো দিছিলেন, বাট স্লাইড এগুলো দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমাকে মেনশন করে দাও, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। এখন বলো, এবার বলো এখন কি দেখো, তোমাদের যে সিলেবাস বা তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয় এগুলো হচ্ছে এখানে সবগুলো দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে। এখন জাস্ট আমাকে একটু বলো যে এখানে কোন কন্টেন্ট আমরা বাদ দিয়েছি কিনা, আমরা পড়ি নিতে খালি দুটো কনসেপ্ট ছাড়া, একটা হচ্ছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন, এটা ছাড়া, আর হচ্ছে যে ইকোনমিক ইমপ্লিকেশন অফ কপ ডগলাস প্রোডাকশন, এটা ছাড়া আর কোনো টপিককে আমরা পড়ি নাই ক্লাসে। এরকম আজকে একটু দেখো তো, ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে দেখো একটু। ফার্স্ট চ্যাপ্টার কোন টপিক বাদ গেছে? না স্যার। এবার সেকেন্ড চ্যাপ্টার আসো। না স্যার। থার্ড চ্যাপ্টার আসো। না স্যার। স্যার যে দুইটা রেড মার্ক করছেন এগুলো কি লাগবে না?
আমার সাইড থেকে লাগবে না, আবার আমার মনে হয় না এদিক থেকে প্রশ্ন আসতে পারে, বাট যদিও আসিটা অরে থাকতে পারে হয়তো বা, বাট স্কিপ করতে পারো তোমরা, বা তোমরা যদি এটা পড়ে যাও পড়ার পর আনসার গুলো দিতে পারো আর কি। যেহেতু আমি ক্লাসে এটা পড়াই না তোমাদের, জি স্যার। ঠিক আছে? এটা আর এত বেশি টেনশন করার দরকার নাই। এখান থেকে তো আসবে প্রশ্ন, হয়তো বা এদিক ওদিক ঘুরবে, এখান থেকে আসবে, যেভাবে পারো তোমরা আনসার করে আসবে, ঠিক আছে? ইয়েস স্যার। টেনশনের কিছু নাই, ওটা এত বেশি টেনশন নেওয়ার কিছু নাই, বাকিটা আমি দেখছি। আর তোমাদের যদি আরো ডিটেলসে কোনো টপিক বুঝতে হয় তোমরা আমাকে রাতে নক দিও, রাতে আমি ফ্রি থাকবো, রাতে তোমরা এক্সট্রা ক্লাস নিতে পারো। যদি কারো অতিরিক্ত কোনো প্রবলেম হয় যে আমি এই জিনিসটা বুঝতেছি না একেবারে, তাহলে তোমরা রাতে আরেকটা ক্লাস নিতে পারো, ওখানে তোমরা ক্লাস করতে পারো, ঠিক আছে? আমি মানে টপিক ওয়াইজ আলোচনা করতে পারি। থ্যাংক ইউ স্যার। যে তোমরা আমাকে গ্রুপে জানাবা, আর যে গ্রুপে আমার স্লাইড দেওয়া হয় না ওই গ্রুপটা আমাকে একটু নক দিবে, এখন আমি স্লাইডটা দিয়ে দিই। আর কোনো কোশ্চেন আছে কিনা পরীক্ষায় তোমরা যতটুকু পারো ভালোভাবে লিখে আসবে। প্রশ্ন এখানের ভিতর থেকে থাকবে, এই কন্টেন্টের ভিতর থেকে থাকবে, তোমরা যতটুকু পারো ততটুকু লিখে আসবে, ঠিক আছে? Yes, আর যদি আমি যে প্রশ্ন দিচ্ছি অ্যাকসেপ্ট, তোমরা এখান থেকে কমন পাবে। কমন না পাইলেও প্যানিক হওয়ার কিছু নাই, কনসেপ্ট অনুযায়ী তোমরা লিখে আসবা, বাকিটা দেখা যাবে। ওকে, ইয়েস স্যার। তাহলে আর কোনো কোশ্চেন, কোনো কিছু জানার আছে? বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো, না হয় শেষ করি। আর যদি কারো যদি কোনো একটা টপিক বুঝতে হয় তোমাদের কয়েকজনে, তাহলে রাতে আরেকটা ক্লাস দিতে পারো, ওখানে তোমরা আলোচনা করতে পারো। নাই মনে হয়। ওকে, তাহলে এতটুকু থাক আজকে এখন।